আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আমি HR হাসিব, সায়েন্স একাডেমি প্রো চ্যানেলের পক্ষ থেকে। আজকে আলোচনার টপিকস এসএসসি কেমিস্ট্রির 2 নম্বর চ্যাপ্টার যেটার নাম হচ্ছে পদার্থের অবস্থা। তো আমরা যে সকল বিষয়গুলো আলোচনা করবো সেই সকল টপিক্সগুলো এখানে লিখে দিয়েছি। 7টা টপিক্স আছে: পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, ব্যাপন, নিঃসরণ, মোমবাতির দহন বলে একটা টপিক আছে তোমাদের বইয়ে, তারপর আছে গলন স্ফুটন, আছে পাতন ঊর্ধ্বপতন, লাস্টে কোশ্চেন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমরা আমাদের ক্লাসে চলে যাই। প্রথম টপিকস পদার্থের অবস্থা। পদার্থ কি, পদার্থ কাকে বলে? সেই ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। যার ভর আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, তারপর জায়গা দখল করে একটা নির্দিষ্ট আকার, সেগুলোকে পদার্থ বলে। এখানেও সেম সংজ্ঞা। পদার্থ হচ্ছে তা যার নির্দিষ্ট ভর আছে, আকার আছে, আয়তন আছে, বল প্রয়োগে বাধা সৃষ্টি করে, এগুলো হচ্ছে পদার্থ। পদার্থের অবস্থার কথা বলা আছে। দুইটা জিনিস হয়তো দেখবা, একটা হচ্ছে পদার্থকে যদি তার অবস্থার ভিত্তিতে ভাগ করা হয়, পদার্থকে যদি তার অবস্থার ভিত্তিতে ভাগ করা হয়, পদার্থকে যদি তার অবস্থার ভিত্তিতে ভাগ করা হয় তাহলে সেটার 3টা ভাগ হয়। একটা হচ্ছে কঠিন, একটা হচ্ছে তরল, আর একটা হচ্ছে গ্যাস। আর যদি পদার্থের কি বলে পরিবর্তনের উপর যদি ভাগ করা যায়, পদার্থের পরিবর্তনের উপর ভাগ করা গেলে সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন, আর একটা হচ্ছে ভৌত। এই 2 ধরনের পরিবর্তন পাওয়া যায়। মাইন্ডেড পদার্থকে যদি অবস্থার প্রেক্ষিতে ভাগ করা যায় তাহলে পদার্থের 3টা ভাগ পাওয়া যায়: কঠিন, তরল, গ্যাস। আর যদি পরিবর্তন ভাগ করা যায়, পদার্থের পরিবর্তন কয় প্রকার হয় এরকম কোশ্চেন আছে, সেটা হচ্ছে 2 প্রকার: রাসায়নিক পরিবর্তন, ভৌত পরিবর্তন। তো আজকের আলোচনার টপিকসটা হচ্ছে পদার্থের অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। এখান থেকে কি আসতে পারে, কি জিনিস টাইপের কোশ্চেন হবে সেগুলো একটু বলবো। কঠিন হচ্ছে সেটা যার ভর আছে, আকার আছে, আর 3 নম্বরটা হচ্ছে আয়তন আছে। কঠিন পদার্থ সেগুলোকে বলবো যাদের নির্দিষ্ট ভর আছে, আকার আছে, প্লাস আয়তন আছে। মানে 3টা টপিকস যাদের মধ্যে পাওয়া যাবে সেগুলো হচ্ছে কঠিন পদার্থ। তরল পদার্থে এসে কি হয়, তরল পদার্থে নির্দিষ্ট ভর থাকে, তরলের ক্ষেত্রে নির্দিষ্ট ভর থাকে। 2 নম্বরটা হচ্ছে আয়তন থাকে, বাট এই আকারটা থাকে না। কারণ পদার্থের ক্ষেত্রে তরলকে কি বলা যায়, তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারে ধারণ করে, তার মানে তরলের নির্দিষ্ট কোনো আকার নেই। তরলে এসে আছে 2টা জিনিস, একটা হচ্ছে ভর, একটা হচ্ছে আয়তন। গ্যাসে এসে কি আছে, গ্যাসের ক্ষেত্রে গ্যাসের নির্দিষ্ট কোনো আয়তনে নাই, শুধুমাত্র গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে। তার মানে দেখো 3টা জিনিসের ক্ষেত্রে, প্রথমটাতে 3টা জিনিসই আছে কার, কঠিন পদার্থের ক্ষেত্রে 2টা জিনিস আছে কার, তরলের ক্ষেত্রে, এবং গ্যাসের ক্ষেত্রে একটা জিনিস আছে। তো আমরা যদি এরকম কোশ্চেন করা হয় যে কঠিন পদার্থ কোনগুলা, তাহলে আমরা সংজ্ঞায় বলতে পারি যাদের ভর আছে, আকার আছে, আয়তন, সেগুলো কঠিন পদার্থ বলা হয়। উদাহরণ দিতে পারি ইট, পাথর, লোহা, যা ইচ্ছা তাই। তারপরে তরলের ক্ষেত্রে বলতে পারি যাদের ভর আছে, আয়তন আছে, সেগুলোকে তরল বলা হয়। গ্যাস যাদের শুধুমাত্র ভর আছে, আকার আয়তন কোনোটাই নেই। অবজেক্টিভ এই কোশ্চেনগুলো পড়ে, তার মানে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। পদার্থের অবস্থার কাহিনী শেষ মোটামুটি। আমরা সরাসরি যাব 2 নম্বর টপিকসে। 2 নম্বর টপিকসটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণা বলতে কাদেরকে বোঝায়? আমরা যদি একটা পদার্থকে ভাঙি তাহলে কি পাবো, অণু পাবো। তারপরে কি পাবো, পরমাণু পাবো। পরমাণুগুলোকে যদি আরো ক্ষুদ্রতর স্তরে ভাঙি তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। তা আমরা ধরে নিচ্ছি একটা পরমাণু, তাহলে এখানে বলা হচ্ছে কণার গতিতত্ত্ব। কার ক্ষেত্রে? পদার্থের কণার গতিতত্ত্ব কথা বলা হচ্ছে। এখানে যে জিনিসটা কমন সেটা হচ্ছে আন্তঃআণবিক। এই শব্দটার সঙ্গে পরিচিত হয়ে যায়, আন্তঃআণবিক, কারণ এই শব্দটা আমাদের আগামী দিনে প্রচুর কাজে লাগবে। তা আন্তঃআণবিক বল হতে পারে, আন্তঃআণবিক শক্তি হতে পারে, আন্তঃআণবিক আকর্ষণ বল হতে পারে, যা ইচ্ছা তাই, সবগুলাই একই জিনিস। তা আন্তঃআণবিক জিনিসটা কি? আন্তঃআণবিক জিনিসটা হচ্ছে, মনে করো একটা পদার্থটার নাম হচ্ছে লোহা। এই পদার্থে অনেকগুলো অণু আছে, অনেকগুলো পরমাণু আছে। তো আমরা যেহেতু পরমাণু নিয়ে কথা বলছি, তার মানে ধরে নিলাম অনেকগুলো পরমাণু আছে। এই লোহার প্রত্যেকটা পরমাণু, একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে, এই পরমাণু আর এক পরমাণুর সাথে, বা এই পরমাণুর সাথে যে শক্তি বল বা আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে সেটাকে বলা হয় আন্তঃআণবিক। জাস্ট রিমাইন্ডেড, এটা হচ্ছে যে একই পদার্থটা একই হতে হবে। লোহা একটাই পদার্থ, একটা পদার্থের ভেতরের পরমাণুগুলা বা অণুগুলা পরস্পরের সাথে যে শক্তি বলে যুক্ত থাকে সেটা হচ্ছে আন্তঃআণবিক। এটা রিলেটেড আরেকটা শব্দ হয়, সেটা হচ্ছে অন্তঃআণবিক।
অন্ত আণবিক। এটা আবার কি জিনিস? এটা হচ্ছে দুইটা আলাদা পদার্থ। মনে করো এই ডাস্টারে অনেকগুলো পরমাণু আছে, এই পেন্সিলে অনেকগুলো পরমাণু আছে, তো এখানকার একটা পরমাণু এখানকার আরেকটা পরমাণুকে যদি আকর্ষণ করে তাহলে সেটা হবে অন্ত। অন্ত মানে হচ্ছে পর, মানে দুইটা আলাদা আলাদা বস্তু লাগবে। এটা হচ্ছে পর আর এটা হচ্ছে নিজ। মানে আন্তটা হচ্ছে একই পদার্থের একাধিক পরমাণু পরস্পরের সাথে যেটা যুক্ত থাকবে সেটা হচ্ছে আন্তঃআণবিক। আর অন্ত হচ্ছে একাধিক পদার্থের পরমাণুগুলো পরস্পরের সাথে যে শক্তি বলে যুক্ত থাকবে সেটা হবে আন্তঃআণবিক শক্তি বা আকর্ষণ বল, যেটা আছে সেটা বলতে পারো। তো আমরা কঠিন তরল এবং গ্যাস নিয়ে কথা বলছি। কঠিন তরল গ্যাসের ক্ষেত্রে কথাগুলো একটু দেখি। আচ্ছা, কঠিনে কি হয়? অণুগুলা পরস্পরের সাথে খুব কাছাকাছি অবস্থায় যুক্ত থাকে। তরলে কি হয়? অণুগুলা একটু দূর দূরান্তে থাকে। আর গ্যাসেতে কি হয়? অণুগুলার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তো আমরা দেখি কঠিন তরল গ্যাস বা বায়বীয় পদার্থ যেটাকে বলা হয়। তো কঠিনের ক্ষেত্রে আমরা কি বলতে পারি? দুইটা জিনিস, একটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি, আর একটা হচ্ছে আন্তঃআণবিক দূরত্ব বা ব্যাসার্ধ। এই দুইটা জিনিস আমরা জানবো কঠিন তরল এবং গ্যাসের ক্ষেত্রে। তো আন্তঃআণবিক শক্তিটা হয়তো বুঝে গেছো যে একটা পরমাণু আরেকটা পরমাণুকে যত শক্তি দিয়ে আকর্ষণ করে থাকবে সেটা হচ্ছে আন্তঃআণবিক শক্তি। আন্তঃআণবিক দূরত্বটা কি? একটা পরমাণু থেকে আরেকটা পরমাণুর যে দূরত্ব, এটা বলা যায় পরমাণুর নিউক্লিয়াস থেকে দূরত্বগুলো বর্ণনা করা হয়। পরমাণুর নিউক্লিয়াস থেকে আরেকটা পরমাণুর নিউক্লিয়াসের যে দূরত্ব সেটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব। তাহলে এখন আমরা দেখব কঠিনের ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম, তরলের ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম, গ্যাসের ক্ষেত্রে কোনটা বেশি কোনটা কম। একটু চিন্তা করো, যদি আমি কঠিনে আসি তাহলে কঠিনে দেখো এরা পরস্পরের সাথে খুব কাছাকাছি অবস্থা আছে, তার মানে এদের কি আন্তঃআণবিক শক্তিটা অনেক বেশি। কিন্তু এদের এই মাঝখার যে দূরত্ব, এই দূরত্বটা অনেক কম, খুব কাছাকাছি অবস্থায় আছে বলে এদের শক্তির মানটা বেশি। যেহেতু কাছাকাছি আছে সুতরাং এদের দূরত্ব বা ব্যাসার্ধের মানটা কম। এই থিওরিতে তুমি যদি তরলের ব্যাখ্যাটা করতে চাও তাহলে কি দেখো, তরলের আন্তঃআণবিক দূরত্বটা কিন্তু বেশি, তরলের আন্তঃআণবিক দূরত্বটা কঠিনের তুলনায় বেশি। এভাবে লিখবা যে তরলের আন্তঃআণবিক দূরত্ব কঠিনের তুলনায় বেশি। তাহলে আমি লিখলাম তরলের ক্ষেত্রে আন্তঃআণবিক দূরত্বটা বেশি কার তুলনায়? কঠিনের তুলনায়। আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা দেখো, যেহেতু ডিসটেন্স বেড়ে গেছে তার মানে এদের আকর্ষণ শক্তির মানটা মোটামুটি কমে গেছে। কার তুলনায় কমেছে? কঠিনের তুলনায় কমে গেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি কঠিনের থেকে কম। যদি তরলেরটা এভাবে ব্যাখ্যা দিতে পারি তাহলে সেম ওয়েতে আমরা গ্যাসেরটা ব্যাখ্যা দিতে পারি। গ্যাসের ক্ষেত্রে কি হবে? আন্তঃআণবিক দূরত্ব বা ব্যাসার্ধ এটা নাই বললেই চলে, মানে অনেক দূরে, অথবা লিখতে পারি বেশি বা অনেক বেশি, যেটা ইচ্ছা লিখতে পারি। আর আন্তঃআণবিক শক্তির মানটা নাই বললেই চলে বা কম লিখতে পারো, অথবা লিখতে পারো অনেক কম। এখানে লিখবা নাই বললেই চলে। টেক্সট বইয়ে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেওয়া আছে, ওই জিনিসগুলো একবার পড়ে নিলে আশা করি আমার লেকচারটা তোমাদের কাছে খুব ইজি মনে হবে। তাহলে আমরা দেখো আন্তঃআণবিক মানে কণার গতিতত্ত্বতে আসা আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক শক্তি সম্পর্কে জানতে পেরেছি। কঠিনের ক্ষেত্রে কার মান বেশি কার মান কম, তরলের ক্ষেত্রে কার মান বেশি কার মান কম, গ্যাসের ক্ষেত্রে কার মান বেশি কার মান কম, সবগুলো ব্যাখ্যা দিয়েছি। একটা ছোট্ট ট্রিক্স এখানে, যার আন্তঃআণবিক দূরত্ব যত বেশি হবে তার আন্তঃআণবিক শক্তির মানটা তত কম হবে। যার আন্তঃআণবিক শক্তির মান যত বেশি হবে তার আন্তঃআণবিক দূরত্ব তত কম হবে। জাস্ট উল্টা, যেটাকে বলা হয় ব্যস্তানুপাতিক। একে অপরের সাথে আন্তঃআণবিক শক্তি এবং আন্তঃআণবিক দূরত্বটা হচ্ছে ব্যস্তানুপাতিক, মানে একটা বাড়লে আরেকটা কমে, আরেকটা কমলে আরেকটা বাড়ে। ওকে, আমরা নেক্সট টপিকসে যাব, ব্যাপন। তোমাদের এই অধ্যায়টা খুব ছোট, রসায়নের খুবই ছোট। প্রথম অধ্যায়ে জাস্ট ধারণা দেওয়া আছে। প্রথম অধ্যায়ের পর যদি কোনো ছোট একটা অধ্যায় থাকে সেটা হচ্ছে 2 নম্বর অধ্যায়। সেজন্য আমি পুরো অধ্যায়টা একবারে নিয়ে নিয়েছি, একটা ক্লাসে পুরো অধ্যায়টা শেষ করে ফেলতে পারি। হয়তো বা ভিডিও 2-5 মিনিট বেশি হতে পারে। ব্যাপন কি? টেকনিক্যাল প্রবলেমের জন্য ভিডিওটা একটু হয়ে গেছে। যাই হোক, আমাদের আলোচনার টপিক ছিল ব্যাপন। তো ব্যাপনের আলোচনাতে যাওয়ার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডদের মাঝে শেয়ার করতে পারো। আমরা ব্যাপনে যাই।
ব্যাপনটা কি? ব্যাপন হচ্ছে তিনটা মাধ্যমের আমরা কথা কিছুক্ষণ আগে শুনলাম যে কঠিন, তরল, বায়বীয়। ব্যাপনের সংজ্ঞাটা ঠিক এরকম যে কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। বাইন্ডেড দুটা পয়েন্ট, একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত আর একটা হচ্ছে পরিব্যাপ্ত। ওকে, দুইটা কথার মানে একটু বুঝি। একটা হচ্ছে স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজের ইচ্ছায়, স্বতঃস্ফূর্ত মানে হচ্ছে নিজের ইচ্ছায়, আর পরিব্যাপ্ত হওয়ার মানে হচ্ছে চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়া। তাহলে ব্যাপনটা কি? কঠিন, তরল বা বায়বীয় মাধ্যমে স্বতঃস্ফূর্ত এবং পরিব্যাপ্ত, সমানভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় ব্যাপন। তার মানে নিজের ইচ্ছাতে বের হবে এবং চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে ব্যাপন। ব্যাপনের কিছু উদাহরণ কথা বললে যেটা কমন উদাহরণ পড়ে সেটা হচ্ছে যে পারফিউম। যদি আমরা রুমে পারফিউম স্প্রে করি তাহলে কি হয়? রুমের চারিদিকে সমানভাবে পারফিউমটা চারদিকে ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে ব্যাপনের একটা উদাহরণ। মেন বইয়ে তোমাদের যে কয়টা উদাহরণ দেওয়া আছে তার মধ্যে একটা হচ্ছে KMnO4, পটাশিয়াম পারম্যাগনেট। পটাশিয়াম পারম্যাগনেট ম্যাগনেট, এটাতে তোমাদের উদাহরণ বইয়ে এভাবে দিছে যে পটাশিয়াম পারম্যাগনেটকে তুমি যদি একটা কাচের গ্লাসে বা বোতলের মধ্যে রাখো বা ফেলে দাও তাহলে এটার এক ধরনের রং আছে, সে রংটার নাম হচ্ছে গোলাপি। গোলাপি রং ধারণ করবে। এটা তোমাদের অবজেক্টিভের ক্ষেত্রে কাজে দিতে পারে যে পটাশিয়াম পারম্যাগনেটের রং কি, অথবা এটা ব্যাপনের উদাহরণ কিনা, ব্যাপনের উদাহরণ নিচের কোনটি হবে অবজেক্টিভে আসতে পারে। আর একটা তোমাদের বইয়ে সব থেকে ব্যাপনের বড় উদাহরণ যেটা, সেটা হচ্ছে যে একটা প্র্যাকটিক্যালের মধ্যে তোমাদের দেওয়া আছে বই, একটা প্র্যাকটিক্যাল দেখবা। প্র্যাকটিক্যালে এরকম দেওয়া আছে, একটা যদি টেস্ট টিউব নেওয়া হয়, টেস্ট টিউবের দুই প্রান্তের মধ্যে এক প্রান্তে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এক প্রান্তে যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দুইটা দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে? আমরা জানি যে নরমালি হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি এদিক দিয়ে ইনপুট করা হয়, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যদি এদিক দিয়ে ইনপুট করা হয় তাহলে দুইটা মিডিল একটা পর্যায়ে যে বিক্রিয়া করবে। এদের বিক্রিয়াটা কিরকম হয় একটু দেখি। হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা বিক্রিয়া করলে হয় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl2, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি, এই বিক্রিয়াটা আসে। এখন আমাদের মূল কথা হলো যে এই বিক্রিয়াটা উৎপন্ন হচ্ছে কোথায়? মিডিলে। আমাদের শর্ত অনুযায়ী মিডিলে হবে, বাট ব্যাপনের প্রক্রিয়াতে একটা জিনিস বলা হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর কত। হাইড্রোজেনের 1 আর ক্লোরিনের হচ্ছে 35.5, তাহলে কত হয়? 36.5। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভর। একইভাবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কি হয়? নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 1 গুণিত 4, অক্সিজেনের 16 যোগ 1, তাহলে এখানে কত দাঁড়ায়? 14 আর 1 15, আর 14 আর 4 4, তার মানে 18, 18 আর 1 19, এটা দাঁড়ায় 35। তাহলে এখন দেখো কার ভর কম হচ্ছে? 35, মানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ভরটা কম হচ্ছে আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের ভরটা 1 বেশি হচ্ছে। এখন চিন্তা করো, ব্যাপনটা হচ্ছে নিজের ইচ্ছায় চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে। তার মানে কি? তার মানে হচ্ছে যার ভর যত কম হবে, যার ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে। তার মানে হচ্ছে ভরের সাথে ব্যাপনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাহলে কি হয়? এর ভর যেহেতু কম, সুতরাং এই জিনিসটা ভেতরের দিকে বেশি পরিমাণ ভাসতে থাকবে এবং ভাসতে ভাসতে তার মাঝের রাস্তাটুকু অতিক্রম করে ফেলবে। এই জিনিসটা এদিকে পৌঁছানোর আগে এই জিনিসটা এরকম একটা পর্যায়ে চলে আসবে। তার মানে আমাদের বিক্রিয়াটা মিডিলে তৈরি হবে না, বিক্রিয়াটা তৈরি হবে এরকম একটা পজিশনে, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে খুব সুন্দরভাবে দেওয়া আছে। প্র্যাকটিক্যালের ওই জায়গাটা থেকে তোমাদের খ নম্বরের কোশ্চেনটা পড়ে যায়, ব্যাপন বলতে কি বুঝো বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে ব্যাপনের ব্যাখ্যা দাও। তাহলে ব্যাপনের ক্ষেত্রে কি জানা গেল? ব্যাপনটা হচ্ছে যার ভর যত কম হবে সেই জিনিসটা তত বেশি ভাসতে পছন্দ করে, তার মানে তার ব্যাপন হার তত বেশি হবে। ব্যাপনের সাথে ভরের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই সম্পর্ক থেকে তোমাদের কোশ্চেনগুলো হয়। কোশ্চেনটা হয় এরকম যে, মনে করো এখানে 3-4টা মোলের নাম দিয়েছে, হাইড্রোজেন দিয়েছে, কার্বন ডাইঅক্সাইড দিয়েছে, অ্যামোনিয়া দিয়েছে। এখন বলছে এদের মধ্যে কার ব্যাপন হার বেশি? কার ব্যাপন হার বেশি হবে? যার ভর যত কম হবে তার ব্যাপন হার তত বেশি হবে, আর যার ভর যত বেশি হবে তার ব্যাপন হার তত কম হবে। আশা করি উত্তরটা পারবা। দেন আমাদের টপিকস হচ্ছে নিঃসরণ। নিঃসরণটা কি?
নিঃসরণ। নিঃসরণটা হচ্ছে একটা সরু ছিদ্রপথে, উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে যদি কোনো বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয় তাহলে যেটা সজোরে বেরিয়ে আসবে এটা হচ্ছে নিঃসরণ। একটা সরু ছিদ্রপথ থাকবে, একটা সরু ছিদ্রপথ থাকতে হবে, একটা সরু ছিদ্রপথ দিয়ে উচ্চচাপের অঞ্চল থেকে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের দিকে সজোরে বেরিয়ে আসার ঘটনাকে বলা হয় নিঃসরণ। তাহলে কি হবে? ব্যাপনের ক্ষেত্রে আমরা দেখলাম যে সে নিজের ইচ্ছায় বের হবে এবং চারদিকে সমানভাবে ছড়িয়ে পড়বে, সেটা হচ্ছে ব্যাপন। আর নিঃসরণের ক্ষেত্রে দেখলাম একটা সরু ছিদ্রপথে দিয়ে উচ্চচাপের অঞ্চল থেকে নিম্নচাপের অঞ্চলের দিকে সজোরে বেরিয়ে আসবে, এটা হচ্ছে নিঃসরণ। নিঃসরণ উদাহরণ বলতে পারো একটা বেলুন, একটা যদি বেলুন ধরা হয় তাহলে বেলুনে যদি একটা ফুটা করে দেওয়া হয় তাহলে ফুটা দিয়ে সুন্দরভাবে অনেক জোরে যতটুকু বায়ুর ভেতরে ছিল সবগুলা বের হয়ে আসবে, এটা হচ্ছে একটা নিঃসরণের উদাহরণ। তারপর বলা যায় যে সিলিন্ডারের যদি মুখ খুলে দেওয়া হয় তাহলে সিলিন্ডারের ভেতরে অনেকগুলো চাপ আছে বায়ুর, গ্যাসের, সেই গ্যাসটা সুন্দরভাবে অনেক জোরে বেরিয়ে আসবে, এটা হচ্ছে নিঃসরণ। তোমাদের বইয়ে সিএনজির একটা অ্যাপ্রোপ্রিয়েশন দেওয়া আছে, এটা আশা করি একটু দেখে নিবা। সিএনজি এটার ফুল অ্যাপ্রোপ্রিয়েশনটা একটু দেখে নিবা, মেন বইয়ে দেওয়া আছে সুন্দর করে। তাহলে নিঃসরণ এবং ব্যাপন একই জিনিস, নিঃসরণ এবং ব্যাপন একই জিনিস, শুধু এখানে পার্থক্যটা হচ্ছে চাপ, শুধু হচ্ছে এখানে পার্থক্যটা হচ্ছে চাপ। নিঃসরণ এবং ব্যাপন একই জিনিস। আমি একটু বলি, মনে করো বাসায় রুম স্প্রেটা নিয়ে যখন ঝাঁকিতে রুম স্প্রেটা প্রেস করা হয়, প্রেস করে জিনিসটা বের হওয়া পর্যন্ত কাজটা হচ্ছে নিঃসরণ। কারণ নিঃসরণটা কি হবে? সরু ছিদ্রপথে উচ্চচাপের অঞ্চল মানে সিলিন্ডার, যেটা আমাদের পারফিউমের সিলিন্ডার ছিল সেখান থেকে বের হয়ে আসতে, এটা হচ্ছে নিঃসরণ। বের হওয়ার পর ওই গ্যাসটা যখন রুমের চারিদিকে ছড়িয়ে পড়ছে, এটা হচ্ছে আমাদের ব্যাপন। তাহলে আশা করি বুঝা নিঃসরণ কি আর ব্যাপন কি। নিঃসরণের আরেকটা উদাহরণ হতে পারে ওই যে ফলমূলের মধ্যে কাঁঠাল যেটা আছে, অনেক সুগন্ধ, এক এলাকা থেকে আরেক এলাকা পর্যন্ত মানুষজন সেন্ট পায়, এটা এক ধরনের নিঃসরণের উদাহরণ। পরের টপিকটা হচ্ছে মোমবাতির দহন। মোমবাতির দহনে মোম কি আগে সেটা জানা দরকার। মোম হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট যৌগ। কার্বোহাইড্রেট আর হাইড্রোকার্বন দুটো আলাদা জিনিস। কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট আর হাইড্রোকার্বন দুইটা আলাদা জিনিস। কার্বোহাইড্রেটে হচ্ছে কার্বন আর হাইড্রোজেন থাকবে, শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন থাকবে। আর হাইড্রোকার্বনে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন থাকবে। তাহলে আমাদের মোমবাতিটা কি? একটা হচ্ছে কার্বোহাইড্রেট যৌগ, তার মানে এখানে কি হবে? কার্বন আর হাইড্রোজেন থাকবে। তো মোমবাতির দহন এই টপিকতে কি বলা যায়? দহন মানে হচ্ছে কোনো কিছুকে পোড়ানো। পোড়ানো বলতে আমরা কি বুঝি? যে কোনো জিনিসকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করা হয় সেটাকে রসায়নের ভাষায় বলা হয় দহন বা পোড়ানো। তাহলে এখানে কার বিক্রিয়া করা হবে? মোমবাতির। মোমবাতির সাথে কার বিক্রিয়া করতে হবে? মানে মোমবাতিকে পুড়াইতে হবে, তার মানে অক্সিজেনের বিক্রিয়া করানো লাগবে। তো মোম যেহেতু একটা কার্বোহাইড্রেট যৌগ CH, আমি এখানে লিখছি, বিক্রিয়াটা তোমরা এইভাবেই লিখবা, মোম যোগ অক্সিজেন। তার মানে কি? মোমকে আমি দহন করছি, পুড়াচ্ছি। তাহলে কি হবে? মোমের মধ্যে আমার কে কে আছে এটা মনে মনে একটু ফিক্স রাখতে হবে। সেটা হচ্ছে যে কার্বন আর হাইড্রোজেন, এই দুইটা জিনিস মোমের মধ্যে আছে। তাহলে মোম কি হচ্ছে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে। তাহলে কি হবে? রসায়নের মধ্যে দুইটা জিনিস মুখস্থ রাখবো সবসময়, যে যেখানে কার্বন আর অক্সিজেন থাকবে সেখানে মাস্ট বি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে যেখানে কার্বন আর অক্সিজেন থাকবে। দেন কি? যে বিক্রিয়ায়, যে রসায়নের বিক্রিয়াগুলোতে হাইড্রোজেন আর অক্সিজেন থাকবে সে সকল বিক্রিয়াগুলোতে অবশ্যই পানি উৎপন্ন হবে। এখন বিক্রিয়াটা হচ্ছে আমার দহন বিক্রিয়া। দহন মানে কি? পুড়ছে। তাহলে পুড়লে কি হয়? তাপ উৎপন্ন হয়, আলো উৎপন্ন হয়। তাপ, আলো এগুলো প্রকার শক্তি। তাহলে আমি বিক্রিয়ার লাস্টে একটা যোগ দিয়ে লিখবো শক্তি। আমার মোমবাতির দহনের বিক্রিয়া এটাই ঠিক, এই বিক্রিয়াটাই এনাফ। এই বিক্রিয়াটাই তোমরা একটু লিখে নিবা। যদি মোমবাতির দহন নিয়ে কোনো টপিকস পড়ে তাহলে মোম একটা কার্বোহাইড্রেট যৌগ, এটা লেখার পর মোমের বিক্রিয়াটা সুন্দরভাবে দিয়ে দিলে এখান থেকে 2 মার্ক তোমার প্রাপ্য। ওকে, তাহলে কি হলো? কার্বন আর অক্সিজেন থাকলে অবশ্যই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, হাইড্রোজেন আর অক্সিজেন থাকলে অবশ্যই পানি উৎপন্ন হবে। যেহেতু জিনিসটা জ্বলছে, আগুনে পুড়ছে, সুতরাং অবশ্যই সেখান থেকে একটা তাপ শক্তি, আলোক শক্তি পাওয়া যাবে। আমি জাস্ট এটাকে শক্তি আকারে লিখে ফেলছি। আশা করা যায় 5টা টপিকস তোমাদের কাছে এখন ক্লিয়ার। যদি 5টা টপিকস ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা পরের টপিক 6 নাম্বার গলন এবং স্ফুটনে হাত দেব। গলন কি? গলন মানে আমরা নরমালি বুঝি
গলা, কোনো জিনিস একটা কঠিন অবস্থায় আছে সেই জিনিসটাকে আমরা গলাচ্ছি, তার মানে কঠিন থেকে তরল, এটা হচ্ছে গলন। স্ফুটন কি? স্ফুটন মানে নরমালি বোঝায় ফুটা। ফুটে কখন? একটা জিনিস যখন তরল থেকে বাষ্পে যায় তখন সেটাকে বলা হয় স্ফুটন। বাষ্পে পরিণত তখন সেটাকে বলা হয় স্ফুটন, মানে ফুটছে। এখন এখানে গলনের স্ফুটন তো আমরা বুঝলাম, গলনের সঙ্গে একটা জিনিস যুক্ত থাকে সেটা হচ্ছে গলনাঙ্ক। গলনাঙ্ক স্ফুটনের সঙ্গে সেম ভাবে স্ফুটনাঙ্ক, এই দুইটা জিনিস যুক্ত থাকে। এখন এই নাঙ্ক এই জিনিসটা দ্বারা কি বোঝাচ্ছে? এই জিনিসটা দ্বারা তাপমাত্রা বোঝাচ্ছে। অর্থাৎ যদি কোশ্চেন করা হয় গলনাঙ্ক কি, হোয়াট ইজ গলনাঙ্ক বা স্ফুটনাঙ্ক কি, তাহলে বলা যাবে যে তাপমাত্রায় কোন একটা বস্তু, যে তাপমাত্রায় কোন একটা বস্তু গলতে শুরু করে, যে তাপমাত্রায় কোন একটা বস্তু গলতে শুরু করে সেটাকে বলা হবে গলনাঙ্ক। স্ফুটনাঙ্কও সেম ভাবে বলা যাবে যে তাপমাত্রায় কোন একটা বস্তু ফুটতে শুরু করে বা বাষ্পে পরিণত হওয়া শুরু করে সেটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। মাইন্ড ইট, এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট। খেয়াল করো, একটা যদি বরফ নেওয়া যায়, বরফটা যখন ফ্রিজ থেকে বের করা হয় তখন ফ্রিজে কিন্তু -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে। এখন যদি বরফটাকে নিয়ে বাতাসে বা খোলা আবহাওয়াতে নেওয়া হয় তাহলে কিন্তু বরফটা সঙ্গে সঙ্গে গলতে শুরু করে না। বরফটা হঠাৎ করে এক ফুট ভাবে শুরু করে, তারপর আস্তে আস্তে যাতে তার গলনের তাপ মানে গলনের পরিমাণটা বাড়তে থাকে। এখন কি হলো, বরফটা যখন গলা শুরু করলো, দ্যাট মিন্স স্টার্টিং পয়েন্ট, ওই অবস্থায় যেটা তার তাপমাত্রা সেটা হচ্ছে ওই বরফের জন্য গলনাঙ্ক। আমরা বলি পানির ক্ষেত্রে, পানি তো বলা যায় না, এটা বরফ, বরফের গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। তার মানে হচ্ছে বরফকে যদি মাইনাস থেকে কোনোভাবে 0-তে পরিণত করা হয় তাহলে বরফ গলতে শুরু করে। তার মানে কি 5°C তাপমাত্রায় বরফ গলবে না? অবশ্যই গলবে, কিন্তু তার স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0°C। একইভাবে স্ফুটনাঙ্ক, পানির স্ফুটনাঙ্ক, পানি কত ডিগ্রি তাপমাত্রায় ফুটতে শুরু করে? পানির যখন তাপমাত্রা 100°C হয় তখন সেটা ফুটতে শুরু করে। তার মানে কি 105 বা 110°C তাপমাত্রায় পানি ফুটবে না? অবশ্যই ফুটবে, কিন্তু পানি ফুটা শুরুই করে 100°C তাপমাত্রা। এখন যদি তাপমাত্রা বাড়তে থাকে তাহলে তার ফুটনের পরিমাণ বা তাপমাত্রার পরিমাণ বাড়তে থাকলে তার বেশি পরিমাণে ফুটতে থাকবে। এটা হচ্ছে ঘটনা। গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক তোমাদের বইয়ে প্র্যাকটিক্যালের মধ্যে কিছু কিছু জিনিসের তাপমাত্রা দেওয়া আছে, কার গলনাঙ্ক, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক কত, ফসফরাসের গলনাঙ্ক কত, এগুলো দেওয়া আছে। মেন বইটা অবশ্যই অবশ্যই পড়বা, মেন বইয়ের বিকল্প কিছু নাই। মেন বইয়ের সাপেক্ষে আমরা সাহায্যকারী একটা জিনিস, আমরা টিচাররা যখন ক্লাস নিব তখন সেটা তোমাদের জন্য একটা সাহায্য হবে। তোমাদের সামনে যখন কোনো একটা গাইড আসবে সেটা তোমাদের জন্য সাহায্য হবে, বাট টেক্সট বুক ইজ মোরাল সাবজেক্ট তোমাদের জন্য, ওটা তোমাদের পড়ায় লাগবে, ওটার বাইরে অন্য কোথা থেকে সাহায্য নিতে পারো তুমি। তো গলন স্ফুটন আশা করি শেষ। তাহলে গলন স্ফুটনের জন্য তোমরা অবশ্যই প্র্যাকটিক্যাল ওই তাপমাত্রাগুলো একটু কালেক্ট করে নিবা অথবা মার্কিং করে নিবা, ওখান থেকে পড়বা। লাস্টের টপিকসটা হচ্ছে পাতন এবং ঊর্ধ্বপাতন। আচ্ছা, পাতনটা একটু শেষে আলোচনা করছি, ঊর্ধ্বপাতনটা একটু আলোচনা করি। ঊর্ধ্বপাতন, ঊর্ধ্বপাতন মানে হচ্ছে আমরা এর আগে যে থিমগুলো দেখলাম সেখানে একটা নিয়ম ছিল, কঠিন থাকবে প্রথমে, তারপর তরল হবে, তারপর গ্যাস হবে। একটা লিমিট ছিল যে প্রথমে কঠিন, কঠিনকে আমি যদি এখানে তাপ দিই তাহলে সেটা তরল হবে, তরলকে তাপ দিলে গ্যাস হবে। আবার যদি গ্যাসকে আমি ঠান্ডা করি তাহলে তরল পাবো, তরলকে যদি আবার ঠান্ডা করি তাহলে আমি কঠিন পাবো। একটা নিয়ম ছিল। বাট ঊর্ধ্বপাতনটা হচ্ছে এমন একটা জিনিস যেখানে তাপ প্রয়োগ করলে, কঠিন পদার্থে যদি তাপ প্রয়োগ করা যায় তাহলে এটা সরাসরি বাষ্পে পরিণত হয়। তার মানে যে সকল পদার্থকে তাপ প্রয়োগ করলে এরা তরলে পরিণত না হয় সরাসরি বাষ্পে পরিণত হয় সেগুলোকে বলা হয় ঊর্ধ্বপাতন পদার্থ। নাম বলতে পারো নিশাদল, তারপরে কর্পূর, নিশাদল যেটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে কর্পূর, কর্পূর কি C10H16O। আচ্ছা, তারপর আছে আয়োডিন, আর কি হতে পারে? আচ্ছা, আর একটা আছে ড্রাই আইস, যেটাকে বলা হয় শুষ্ক বরফ, যেটা সংকেত হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা একটু গুরুত্ব সহকারে দেখবা, ড্রাই আইস, শুষ্ক বরফ, কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে এক ধরনের ঊর্ধ্বপাতিত পদার্থ বা ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থ। তো ড্রাই আইসটা আমরা কিভাবে বুঝি? আমরা তো আইস মানে বুঝি বরফ, বাট ড্রাই আইসটা হচ্ছে
শুষ্ক বরফ, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে যদি শুকনো অবস্থায় একটা কঠিন পদার্থের রূপ দেওয়া হয় তাহলে পাওয়া যায় ড্রাই আইস। ড্রাই আইসের উদাহরণ দেওয়া যায়, কোনো যদি স্টেজ পারফর্ম হয় সেখানে দেখবা যে স্টেজের উপর হঠাৎ করে সাদা টাইপের কিছু ধোঁয়া উঠতে লাগে, এগুলা ওই কি বলে মঞ্চটাকে আকর্ষণ করে তোলার জন্য এই ড্রাই আইসগুলো ব্যবহার করা হয়। যখন শুষ্ক বরফটার নিচে হালকা করে তাপ দেওয়া হয় তখন ওই বরফটা ধোঁয়া আকারের উপরের দিকে উঠতে থাকে, এটা হচ্ছে ড্রাই আইস। আশা করি ক্লিয়ার। তাহলে ঊর্ধ্বপাতন কারা? যারা সরাসরি বাষ্পে পরিণত হবে, কঠিন পদার্থকে তাপ দিলে যারা সরাসরি বাষ্পে পরিণত হবে তারা হচ্ছে ঊর্ধ্বপাতন পদার্থ। ঊর্ধ্বপাতন পদার্থের উদাহরণ এখানে দিলাম, তোমাদের বইয়ে আরো কিছু উদাহরণ দেওয়া আছে, ওগুলো একটু দেখবা, অবশ্যই মেন বই দেখবা। আমি তোমাদের এখানে মেন বইয়ের টপিকসগুলো হেল্প করছি তোমাদের বুঝতে, বাট মেন বইয়ের বিকল্প কিচ্ছু নাই। নেক্সট টপিকসটা হচ্ছে পাতন। পাতন এই টপিকসটা মনে হয় ক্লাস 5, 8 এগুলোতে বিজ্ঞান বই অনেকবার দেখে আসছি। পাতন তারপরও মনে থাকে না, আজকে একটু শেষবারের মতো দেখবো ইনশাআল্লাহ। পাতন, পাতন সমান হচ্ছে বাষ্পীভবন, বাষ্পীভবন যোগ ঘনীভবন, রাইট? এটা হচ্ছে একটা সূত্র, এটা মনে রাখতে পারো, এটা একটা সূত্র। এখন পাতনের সংজ্ঞাটা আমরা কিভাবে দিব? যদি কোনো পদার্থকে প্রথমে বাষ্পীভবন করা হয় তারপর আবার ঘনীভবন করা হয় তাহলে যে প্রক্রিয়াটা সম্মিলিত হয় বা যে প্রক্রিয়াটা শেষ হয় সেটার নাম হচ্ছে পাতন। তার মানে কি করতে হবে? প্রথমে তোমাকে করতে হবে বাষ্পীভবন, তারপর ওই জিনিসটাকে আবার করতে হবে ঘনীভবন। এখন বাষ্পীভবন আর ঘনীভবন জিনিসটা কি? বাষ্পীভবন এটা হয়তো বুঝতে পারছি যে কোনো কিছুকে যদি বাষ্পে পরিণত করে দেওয়া যায় সেটা হচ্ছে বাষ্পীভবন। মনে করো আমি পানি নিলাম, তরল পানি, এই পানিকে আমি যখন বাষ্পে পরিণত করব তখন তো এটা মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা আকারে ভাসমান অবস্থায় গ্যাস আকারে থাকবে, মানে বায়ুতে ভাসতে থাকবে। এখন এই পানিটাকে এই বায়ুতে মানে ভাসা অবস্থায় যেখানে ভাসছে বা এই পানিটা যে উপরে তাপমাত্রায়, তখন এই অবস্থাটা হচ্ছে বাষ্পীভবন, মানে এটাকে আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার করে দিয়েছি প্লাস। এখন কোনোভাবে যদি এই ভাসমান পানিটাকে যদি কোনোভাবে ঠান্ডা করে আবার তরলে পরিণত করা যায়, মানে যে জিনিসটা ভাসছে, যে জিনিসটা গ্যাসে পরিণত হয়ে গেছে, বাষ্পে পরিণত হয়ে গেছে, ওটাকে যদি আবার ঠান্ডা করে কোনোভাবে এই তরলে পরিণত করা যায় সেটাকে বলা হচ্ছে ঘনীভবন। তার মানে প্রথমে কি করতে হবে? একটা জিনিসকে তাপ প্রয়োগ করে বাষ্পে পরিণত করে দিতে হবে, তারপর ওই বাষ্পে আকার নেওয়া বস্তুটাকে আবার সুন্দরভাবে ঠান্ডা করে তরলে পরিণত করতে হবে, তাহলে যে প্রক্রিয়াটা পাওয়া যাবে সেটা হচ্ছে পাতন প্রক্রিয়া। আই থিঙ্ক ক্লিয়ার। যদি টপিকসগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা লাস্ট টপিকস যেটা হচ্ছে কোশ্চেন লেভেল, সেখানে একটু কোশ্চেনগুলো দেখে নিতে পারি কি টাইপের কোশ্চেন আসে। ওকে, কোশ্চেন লেভেলে যদি যাই তাহলে এখানে প্রথম টপিকস পদার্থ, পদার্থের অবস্থা। পদার্থ বলতে কি বুঝো? পদার্থের অবস্থা কয় প্রকার বা পদার্থের অবস্থাগুলো ব্যাখ্যা করো, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা জানি কঠিন তরল গ্যাস ব্যাখ্যা করতে পারবো। কণার গতিতত্ত্বতে বলতে পারে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি কাকে বলে বা আন্তঃআণবিক বল কাকে বলে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। আর এরকম বলতে পারে যে কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব বেশি না কম, তরল পদার্থের আন্তঃআণবিক শক্তির পরিমাণ কম না বেশি, এরকম টাইপের কোশ্চেন অবজেক্টিভ গুলো আসতে পারে। ব্যাপন কি? ব্যাপন থেকে বলতে পারে ব্যাপন বলতে কি বুঝো, অথবা ব্যাপন কি ক নাম্বারে পড়তে পারে। ব্যাপন বলতে কি বুঝো বললে অবশ্যই 2 মার্কের কোশ্চেন হলে তোমাকে 2টা স্টেপে লিখতে হবে, একটা সংজ্ঞা দিতে হবে, দেন উদাহরণ দিয়ে তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। নিঃসরণও সেম প্রশ্নই হতে পারে, নিঃসরণ বলতে কি বুঝো, নিঃসরণ কাকে বলে, এরকম টাইপের 2 নম্বরের প্রশ্ন হতে পারে অথবা 1 নম্বরের প্রশ্ন হতে পারে। মোমবাতির দহন, মোমবাতি কি ধরনের যৌগ, এটা অবজেক্টিভ আসতে পারে। তারপরে বলতে পারে যে মোমবাতির দহনের বিক্রিয়াটা দেখাও, অথবা খ নম্বরে বলতে পারে মোমবাতির দহন বলতে কি বুঝো। গলন স্ফুটনে শুধুমাত্র সংজ্ঞা আসে। আর অবজেক্টিভের জন্য তো বললাম তোমাদের মেন বই যে সকল পদার্থের গলনাঙ্ক তারপর স্ফুটনাঙ্ক দেওয়া আছে ওগুলো অবশ্যই কালেক্ট করে নেবো, ওগুলো তোমাদের লাগবে। দেন পাতনের ক্ষেত্রে তো বললাম পাতন বলতে কি বুঝি, ঊর্ধ্বপাতিত পদার্থের উদাহরণগুলা, তারপর ঊর্ধ্বপাতন কাকে বলে, এই সকল টাইপের কোশ্চেনগুলো আসতে পারে। তো আশা করি তোমাদের কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার পদার্থের অবস্থা তোমাদের কাছে ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবা। আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। থ্যাংক ইউ।